নির্জন আইল্যান্ডে একটি বিমান এসে বিধ্বস্ত হয় এবং সেই বিমানে ছিল একজন ইউএস আর্মি সোলজার, যে কিছুক্ষণ পর প্যারাসুট দিয়ে নিরাপদে মাটিতে ল্যান্ড করে। কিন্তু মাটিতে নামার পর সেই সোলজার দেখতে পায় আরেকটি বিমান মাটির দিকে আসছে, আর সেই বিমানটি ছিল একজন জাপানিজ পাইলটের। যখন সেই জাপানিজ পাইলট মাটিতে ল্যান্ড করে, তখন দুইজন একে অপরকে দেখে লড়াই করার জন্য নিজেদের অস্ত্র বের করে ফেলে, কারণ এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আর তখন জাপান আর ইউএস এর মধ্যে যুদ্ধ চলছিল। এই কারণে দুইজন একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং লড়তে লড়তে তারা একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়, যেখানে সে জাপানিজ যখন ইউএস সোলজারকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তারা দুইটা বিশাল বড় হাত দেখতে পায়। এরপর তাদের সামনে একটা বিশাল জায়ান্ট গরিলা এসে দাঁড়ায়, যাকে দেখে দুজনেই অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হয় এবং আমরা সরাসরি 1973 সালে চলে যাই, যেখানে হোয়াইট হাউসের বাইরে আমরা মোনার্ক কোম্পানির হেডকে দেখতে পাই, যার নাম বিলি। বিলি তখন ইউএস গভর্নমেন্টের একটা সেনেটরের কাছে আসে এবং তার কাছে একটি আইল্যান্ডে যাওয়ার অনুমতি চায়। আসলে বিলি সেই আইল্যান্ডটি খুঁজে পেয়েছিল, যেখানে গল্পের শুরুতে আমরা সেই দুইজন সোলজারকে ল্যান্ড করতে দেখেছিলাম। আর বিলি এখন সেই আইল্যান্ডে রিসার্চ করতে যেতে চায়, কিন্তু সেই আইল্যান্ডে যাওয়ার জন্য বিলির একটি আর্মি টিম এবং অনেক টাকার প্রয়োজন ছিল, যার জন্য সে একজন ইউএস সেনেটরের কাছে সাহায্যের দাবি করে। কিন্তু সেনেটর সরকারের পক্ষ থেকে রিসার্চ করার জন্য আর্মি টিম এবং টাকা সরাসরি দিতে অস্বীকার করে, কারণ সেনেটর মনে করছিল এই আইল্যান্ড আসলে একটা সাধারণ আইল্যান্ড, তাই সেখানে রিসার্চ করার জন্য টাকা দেওয়া মানে অযথা টাকা নষ্ট করা। কিন্তু বিলি তখন কিছু প্রমাণ দেখিয়ে সেনেটরকে বলেছে এই আইল্যান্ডে এমন কিছু রহস্য পাওয়া যেতে পারে যা আজ পর্যন্ত পুরো পৃথিবীর সামনে আসেনি, আর যদি আমরা সবার আগে সেই আইল্যান্ডের রহস্য পৃথিবীর সামনে আনতে পারি, তাহলে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। একই সাথে বিল সেনেটরকে জানায় যে আমাদের দ্রুত কাজ করতে হবে, কারণ এই আইল্যান্ডের রহস্য রাশিয়া জেনে গেছে, তাই আমাদের হাতে সময়ও খুব কম। যদি আমরা আগে সেখানে না যাই, তাহলে রাশিয়ার টিম আমাদের আগে সেখানে পৌঁছে যাবে এবং সেই আইল্যান্ডের সুবিধা নেবে। এটা শুনে সেনেটর রাজি হয়ে যায় এবং বিলকে সেই আইল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এরপর সেনেটরের অর্ডার অনুযায়ী বিল একটা আর্মি টিম তৈরি করে, যাদের সেই আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। এই টিমের ক্যাপ্টেনের নাম ছিল প্যাকার্ড। এছাড়া বিল তার টিমে এমন একজন মানুষকে যোগ করে যে পথ খুঁজে বের করতে খুবই দক্ষ ছিল, আর সেই লোকটার নাম ছিল জেমস। এখন পুরো টিম প্রস্তুত হয়ে যাওয়ার পরে তারা একটা বড় জাহাজে উঠে সেই আইল্যান্ডের দিকে রওনা দেয়। জাহাজে বসে থাকা সব সোলজার সমুদ্রের সুন্দর দৃশ্য দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তারা জানতো না তাদের এই আনন্দ খুব শীঘ্রই একটা বড় বিপদে পরিণত হতে যাচ্ছে, কারণ যে আইল্যান্ডের দিকে তারা যাচ্ছে সেই আইল্যান্ড ছিল ভয়ঙ্কর বিপদে ভরা। এখন তারা তাদের টিমের একজন ফটোগ্রাফারকেও যুক্ত করেছিল, যে সেই আইল্যান্ডের ছবি তুলে পুরো বিশ্বের সামনে আনতে পারবে, আর সেই ফটোগ্রাফারের নাম ছিল ম্যাসন। এরপর শিপ কিছু দূর যাওয়ার পরে তারা সেই আইল্যান্ডের কাছে পৌঁছে যায়। এরপর বিল আর্মি টিমের ক্যাপ্টেনকে নিজের কাছে ডেকে বলে সামনে অনেক বড় একটা ঝড় আছে, যদি আমরা জাহাজ নিয়ে এই ঝড় পার হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের সবার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই আমরা জাহাজ এখানেই রেখে হেলিকপ্টারের মাধ্যমে বড় ঝড় পার করে আইল্যান্ডে পৌঁছাবো। অন্য কোনো উপায় না থাকায় আর্মি টিমের ক্যাপ্টেন রাজি হয়ে যায়। এরপর তারা কয়েকটি হেলিকপ্টারে উঠে সেই ঝড়ের দিকে রওনা দেয়, আর যখনই তারা ঝড়ের মাঝখানে পৌঁছায়, তখন সেখানে প্রচন্ড বাতাসের কারণে তাদের হেলিকপ্টারগুলো ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। এর পাশাপাশি তাদের উপরে আকাশ থেকে বজ্রপাতও পড়তে শুরু করে, কিন্তু কোনোভাবে এই মানুষগুলো সেই ঝড় পার হয়ে বেরিয়ে আসে। আর ঝড় থেকে বের হওয়ার পর দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে ছিল একটা খুবই সুন্দর সবুজে ভরা আইল্যান্ড, যা তারা এর আগে কখনো দেখেনি। এরপর আইল্যান্ডে পৌঁছানোর পরে তারা নিজেদের কাজ শুরু করে দেয়। এরপর তারা আইল্যান্ডে বোম ফেলতে শুরু করে, কিন্তু তাদের ফেলা বোমের কারণে মাটিতে অনেক বড় বড় ব্লাস্ট হতে থাকে, যার ফলে অনেক প্রাণী মারা যায়। কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের একদমই কোনো চিন্তা ছিল না, বরং তারা এটা দেখে অনেক খুশি হচ্ছিল। ঠিক তখনই কোনো অজানা জিনিস একটা বিশাল বড় গাছ তাদের হেলিকপ্টারের দিকে ছুড়ে মারে, যার ফলে সেই হেলিকপ্টারটি ধ্বংস হয়ে যায়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে না যে এত বড় গাছ কে উঠিয়ে তাদের দিকে ছুড়ে মারলো। ঠিক তখনই একটা বিশাল বড় হাত এসে তাদের আরেকটি হেলিকপ্টারকেও খেলনার মতো ধ্বংস করে দেয়। এরপর তারা এমন কিছু দেখতে পায় যা দেখে তাদের হুঁশ উড়ে যায়, কারণ তাদের সামনে দাঁড়িয়ে ছিল একটা বিশাল বড় গরিলা, যার নাম ছিল কং। আর কং ছিল এই জঙ্গলের রাজা। কিছুক্ষণ পরে কং শান্ত হয়ে যায় এবং কাউকে কোনো ক্ষতি করে না, যেন সে বলতে চাইছিল তোমরা এখানে বম ফেলো না, তাহলে আমিও তোমাদের কিছু করবো না। কিন্তু আর্মির ক্যাপ্টেন কং এর উপরে ফায়ার করার অর্ডার দেয়। এরপর আর্মি তাদের হেলিকপ্টার থেকে কং এর উপরে গুলি চালাতে শুরু করে, কিন্তু সেই গুলিতে কং এর যেন কিছুই হয় না। এরপর রেগে গিয়ে কং হেলিকপ্টারগুলোর উপর আক্রমণ করে এবং একের পর এক অনেক হেলিকপ্টার ধ্বংস করে নিচে ফেলে দেয়। এখন সব হেলিকপ্টার ধ্বংস করার পরে কং সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু এখানে ক্যাপ্টেন অনেক রাগের সঙ্গে কং এর দিকে তাকিয়ে থাকে, কারণ কং তার অনেক সঙ্গীকে মেরে চলে গেছে। এখন সবাই জঙ্গলের মধ্যে এদিক ওদিকে ছড়িয়ে পড়ে, যেখানে টিমের এক সদস্য যার নাম জেমস, যে এই লোকদের পথ দেখানোর জন্য নিয়ে এসেছিল, সে কিছু সঙ্গীকে খুঁজে পায়। এরপর তারা নিজেদের টিম তৈরি করে সামনে এগোতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন সরাসরি বিলের দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে সত্যি করে বলো তোমরা আমাদের এখানে কেন নিয়ে এসেছো। তখন বিল তাকে পুরো সত্যিটা জানায়। সে বলে আজ থেকে 30 বছর আগে আমি আমার সঙ্গীদের সঙ্গে একটা শিপে এসেছিলাম, পথ হারিয়ে যাওয়ার কারণে আমরা ভুল করে এই আইল্যান্ডে চলে এসেছিলাম, কিন্তু তখনই একটা বড় মনস্টার আমাদের জাহাজের উপরে আক্রমণ করে, যার ফলে জাহাজে থাকা সব সঙ্গী মারা যায়, শুধু আমি একাই বেঁচে ফিরেছিলাম। এরপর আমি ফিরে এসে গভর্নমেন্টকে এই আইল্যান্ড সম্পর্কে জানাই, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করেনি। তখন আমি নিজেই সিদ্ধান্ত নেই যে এই আইল্যান্ডের পুরো সত্য দুনিয়ার সামনে নিয়ে আসবো, যাতে মানুষ জানতে পারে যে এখনো আমাদের পৃথিবীতে এমন কিছু বিশাল জায়ান্ট ক্রিয়েচার রয়েছে, যারা যদি আমাদের কাছে পৌঁছে যায় তাহলে আমাদের সবার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই কারণেই আমি সরকারকে জানাতে চাই যে যখন এই মনস্টার আমাদের উপরে আক্রমণ করবে, তখন আমরা যেন তাদের আক্রমণের জন্য প্রস্তুত থাকি। অন্যদিকে বাকি লোকদের দেখানো হয় যারা জঙ্গলের ভিতর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আর যখন তারা একটা নদীর কাছে পৌঁছে
পৌঁছে যায় তখন তারা নিজেদের সামনে একটা বড় বিশাল বুল দেখতে পায়, অর্থাৎ ষাঁড়, যাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং দ্রুত সেই ষাঁড়ের দিকে বন্দুক তাক করে। কিন্তু এখানে জেমস সবাইকে বন্দুক নিচে নামাতে বলে এবং জানায় যে এই ষাঁড় আমাদের কোনো ক্ষতি করবে না। এরপর যখন তারা বন্দুক নিচে নামিয়ে দেয় তখন সেই ষাঁড়ও ঘুরে অন্যদিকে চলে যেতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেনের টিম জঙ্গলের ভেতরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর যখন তারা একটা ঘন বাঁশের ঝাড়ের ভেতরে পৌঁছায় তখন হঠাৎ একটা সোলজারের মুখের এপাশ ওপাশ করে একটা বাঁশ চলে যায়। আর যখন তারা উপরের দিকে তাকায় তখন বুঝতে পারছিল যে এটা কোনো বাঁশ ছিল না, বরং এটা ছিল একটা বিশাল বড় মাকড়সার পা। এরপর সেই মাকড়সা তাদের উপরে আক্রমণ করে দেয়। এখন নিজেদের বাঁচাতে তারা সেই মাকড়সার উপরে অনেক গুলি চালাতে শুরু করে, কিন্তু বন্দুকের গুলিতে সেই মাকড়সার তেমন কোনো ক্ষতি হয় না। এরপর ক্যাপ্টেন তার সোলজারদের বলে যে মাকড়সার পায়ের উপরে আক্রমণ করতে। যখন তারা মাকড়সার পায়ে আঘাত করতে থাকে তখন সেই মাকড়সা দুর্বল হয়ে নিচে নামতে শুরু করে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সবাই একসাথে মাকড়সার উপরে গুলি করে তাকে শেষ করে দেয়। এরপর তারা বুঝতে পারে যে এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়, বরং এখানে সব ধরনের বিপজ্জনক প্রাণী রয়েছে। অন্যদিকে আমরা সেই দ্বিতীয় গ্রুপকে দেখতে পাই যারা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে তারা একটা গ্রামে পৌঁছে যায়, কিন্তু সেই গ্রামে কেউই ছিল না। আর সেখানে মেসন যখন গ্রামের ছবি তুলছিল তখন হঠাৎ সে দেয়ালের ভেতর থেকে একজন মানুষকে দেখতে পায়। এরপর দেখতে দেখতে আরো অনেক মানুষ সেখান থেকে বের হয়ে আসে। আসলে তারা ছিল এই আইল্যান্ডের আদিবাসী, যারা গত অনেক বছর ধরে এখানে বসবাস করে আসছে। এই আদিবাসীরা চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। এরপর এই লোকেরাও তাদের দিকে বন্দুক তাক করে। আর যখন দুই পক্ষ একে অপরের উপরে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই লম্বা দাড়ি ও গোফওয়ালা একজন মানুষ বেরিয়ে আসে। তার নাম ছিল মার্লো। আর এই সেই মানুষ যাকে আমরা গল্পের শুরুতে বিমান থেকে পড়ে যেতে দেখেছিলাম। মার্লো গত 28 বছর ধরে এখানকার আদিবাসীর সঙ্গে বসবাস করছে। এখন মার্লো সামনে এসে সবাইকে বলে তোমরা তোমাদের বন্দুক নিচে নামাও, এরা তোমাদের কোনো ক্ষতি করবে না। এরপর মার্লোর কথা সবাই মেনে নেয়। মার্লো এইসব মানুষদের দেখে অনেক খুশি হয়, কারণ গত 28 বছর ধরে সে বাইরের দুনিয়ার কোনো মানুষকে দেখেনি। অন্যদিকে আমরা এক সোলজারকে দেখতে পাই যে তার সঙ্গীদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। আর যখন সে নদী থেকে পানি খেতে যাচ্ছিল তখন হঠাৎ কিছু নড়াচড়া শব্দ শুনতে পায়। এরপর হঠাৎ তার সামনে কং এসে দাঁড়ায়। কংকে দেখে সেই সোলজার অনেক ভয় পেয়ে যায়। সেই সোলজার দ্রুত একটা পাথরের পিছনে লুকিয়ে যায়। এখন কং সেই সোলজারকে দেখতে পায়, কিন্তু তাকে কিছুই করে না। এটা দেখে বোঝা যায় যে কং অকারণে কাউকে মারে না। এরপর কং পানিতে বসে তার হাতে থাকা ক্ষত দেখতে থাকে, যার কারণে সে অনেক কষ্ট পাচ্ছিল। আর এই ক্ষত কংকে মানুষই দিয়েছিল। এখন কং পানি তুলে খেতে শুরু করে। ঠিক তখনই একটা বিশাল বড় অক্টোপাস তাকে দুর্বল মনে করে তার উপরে আক্রমণ করে বসে। আর সেই অক্টোপাস পুরোপুরি কংয়ের শরীরের সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু এখানে কং তার হাত দিয়ে সেই অক্টোপাসের মাথা চিপে ধরে পিষে ফেলে এবং সেই অক্টোপাস খেতে শুরু করে। এরপর কং সেই অক্টোপাসটিকে টেনে নিয়ে যায় যেন পরে সে আবার খেতে পারে। এটা দেখে সেই সোলজার বুঝতে পারে যে কং কতটা শক্তিশালী। অন্যদিকে মার্লো বাকি লোকদের একটা পুরনো জাহাজের কাছে নিয়ে আসে। আর জাহাজের ভেতরে ঢুকতেই তারা দেখতে পারে যে আদিবাসীরা জাহাজের ভেতরে একটা টেম্পল তৈরি করেছে। এখানে আদিবাসীরা পাথরের উপরে কংয়ের একটা বড় পেইন্টিং তৈরি করেছে, যেটাকে তারা পূজা করে। এখানে মার্লো তাদের বোঝায় যে এই আদিবাসীরা কংকে তাদের ঈশ্বর মনে করে। যদি কং না থাকতো তাহলে এরা সবাই মারা যেত, কারণ এই আইল্যান্ডে মাটির নিচে এমন কিছু লিজার্ড লুকিয়ে আছে যারা অনেক বেশি বিপজ্জনক এবং সবসময় মানুষদের জীবন নেওয়ার জন্য প্রস্তুত থাকে। এখানে লিজার্ড বলতে বড় টিকটিকিকে বোঝানো হয়েছে, কিন্তু কং এর কারণে সেই টিকটিকিগুলো আমাদের উপরে আক্রমণ করতে পারে না। এরপর মার্লো জানায় যে কং তার প্রজাতির শেষ বেঁচে থাকা সদস্য, কারণ এই লিজার্ডগুলো কং এর পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। এখন কং এর ভয়ে সেই লিজার্ডগুলো মাটির নিচে লুকিয়ে থাকে। তখন জেমস মার্লোকে জিজ্ঞাসা করে যে কং আমাদের উপরে আক্রমণ কেন করেছিল। এর উত্তরে মার্লো বলে যখন তোমরা হেলিকপ্টার দিয়ে এই আইল্যান্ডের মাটিতে বম ফেলেছিলে এবং অনেক প্রাণীকে মেরে ফেলেছিলে, এই কারণেই রেগে গিয়ে কং তোমাদের উপরে আক্রমণ করেছিল। এছাড়াও মার্লো বলে তোমাদের বোম ফেলার কারণে মাটি থেকে অনেক লিজার্ড বের হয়ে এসেছিল, কিন্তু কং তাদের সবাইকে মেরে ফেলেছে। যদি সেই সময় কং ওই লিজার্ডগুলোকে না মারতো তাহলে তারা তোমাদের সবাইকে মেরে আবার মাটির নিচে চলে যেত। এরপর মার্লো জেমসকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কেন এসেছো। তখন জেমস বলে আমরা এই আইল্যান্ডে রিসার্চ করার জন্য এসেছি এবং এখন আমরা এই আইল্যান্ডের পুরো সত্য জেনে গেছি, তাই এখন আমাদের সবাইকে ফিরে যেতে হবে। কিন্তু ফিরে যাওয়ার জন্য আমাদের যে হেলিকপ্টারগুলো ছিল সেগুলো তো কং ধ্বংস করে দিয়েছে, তাই এখন আমাদের পায়ে হেঁটে এই আইল্যান্ডের উত্তর দিকে যেতে হবে, যেখানে আমাদের একটা জাহাজ আছে। এটা শুনে মার্লো বলে পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে তোমাদের কয়েক সপ্তাহ লেগে যাবে, কিন্তু আমার কাছে একটা বোট আছে, যদি তোমরা সেটাকে ঠিক করে ফেলো তাহলে আমরা দ্রুত জাহাজে পৌঁছে যেতে পারবো। এটা শুনে জেমস মার্লোর কথা মেনে নেয় এবং সবাই মিলে বোট ঠিক করার কাজে লেগে যায়। অন্যদিকে মেসন আদিবাসীর ছবি তুলতে শুরু করে আর তারা ক্যামেরাতে নিজেদের ছবি দেখে অনেক খুশি হয়, কারণ তারা প্রথমবার ক্যামেরার মতো কোনো জিনিস দেখছিল। ঠিক তখনই মেসন কাছের নদী থেকে কোনো কিছুর চিৎকারের শব্দ শুনতে পায়। শব্দ শুনে মেসন দ্রুত সেই দিকে যায় এবং দেখে একটি হেলিকপ্টারের নিচে একটা ষাঁড়ের বাচ্চা আটকে আছে। এটা দেখে মেসন সেই হেলিকপ্টার সরানোর চেষ্টা করে, কিন্তু তার এত শক্তি ছিল না। ঠিক তখনই কেউ এসে হেলিকপ্টারটি ষাঁড়ের মাথার উপর থেকে সরিয়ে দেয় এবং ষাঁড়টিকে মুক্ত করে দেয়। আর এটি আর কেউ ছিল না, বরং কং ছিল। কংকে দেখে মেসন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কং তাকে কিছুই করে না। সে শুধু মেসনের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে মেসন বুঝতে পারে যে কং আমাদের উপরে রাগ করে আছে, কারণ আমরা তাকে আহত করেছি। এদিকে বোট পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তারপর মার্লো গত 28 বছর ধরে যাদের সঙ্গে থেকেছে সেই আদিবাসীদের শেষবারের মতো বিদায় জানিয়ে বোটে উঠে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সেই সোলজারকে দেখতে পাই যে তার গ্রুপ থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে একটি কাটা গাছের উপরে বসেছিল, কিন্তু হঠাৎ সেই কাটা গাছটি নড়তে শুরু করে। সে বুঝতে পারে এটি কোনো গাছ নয়, বরং একটা প্রাণী, আর সেই প্রাণী তাকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু সেই সোলজার দ্রুত তার বন্দুক বের করে সেই প্রাণীর উপরে গুলি চালায়, তবে সেই প্রাণীটার উপরে গুলির কোনো প্রভাব পড়ে না। তারপরে সেই প্রাণীটি দ্রুত
দ্রুত নিজের মাথা লুকিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। আর যখন সোলজার পিছনে ঘুরে তাকায় তখন একটা বিশাল বড় লিজার্ড এসে তাকে জীবন্ত গিলে ফেলে। অন্যদিকে বাকি লোকেরা বোটে করে সামনে এগিয়ে যাচ্ছিল। এখানে মার্লো তার টিমের একজন সদস্যকে তার 28 বছর আগের জীবনের কথা বলে। যখন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করতে যাচ্ছিলাম তখন আমার ছেলে মাত্র 1 বছরের ছিল, কিন্তু এখন আমার ছেলে হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। আর এখন আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি যেন আমার ছেলেকে দেখতে পারি। এরপর সারা রাত নৌকায় ভ্রমণ করার পর সকালে তারা অনেক দূরের পথ পার হয়ে যায়। ভালো বিষয় হলো তাদের রেডিও কাজ করতে শুরু করে। এরপর একজন সোলজার অন্য গ্রুপের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করে, যার ফলে দুই গ্রুপ একে অপরের লোকেশন জানতে পারে। আর সেই সোলজার ক্যাপ্টেনকে বলে যে আমরা খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যাব। অন্য টিমের সঙ্গে কথা বলার পর সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই একটা বিশাল বড় বাদুড় এসে তাদের একজন সদস্যকে তুলে নিয়ে যায়। আর সবার চোখের সামনে সেই বাদুড় তাদের সঙ্গীকে টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা বোট থামিয়ে দেয় এবং পায়ে হেঁটে সামনে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে তারা ক্যাপ্টেনের দলের সঙ্গে মিলিত হয়ে যায়। এরপর সবাই একসাথে হওয়ার পরে জেমস বলে আমাদের এখন জাহাজের দিকে যেতে হবে, কিন্তু এখানে ক্যাপ্টেন আবার শিপে ফিরে যেতে অস্বীকার করে। ক্যাপ্টেন বলে আমাকে পশ্চিম দিকে যেতে হবে, কারণ সেখানে আমার একজন সোলজার আছে। আসলে ক্যাপ্টেন জানতো না যে চ্যাপম্যান ইতিমধ্যে মারা গেছে। এখন মার্লো ক্যাপ্টেনকে অনেক বোঝায় যে পশ্চিম দিকে যেও না, কারণ সেখানে অনেক লিজার্ড আছে যারা আমাদের দেখলেই মেরে ফেলবে। কিন্তু ক্যাপ্টেন কোনোভাবে নিজের সঙ্গীকে একা ছেড়ে যেতে রাজি হচ্ছিল না, তাই না চাইলেও বাকি লোকেরা ক্যাপ্টেনের সঙ্গে পশ্চিম দিকে যেতে শুরু করে। এরপর দেখতে দেখতে তারা ওয়েস্টে পৌঁছে যায়। সেখানে তাদের সামনে একটা বড় খোলা মাঠ আসে, আর সেই মাঠের মধ্যে অনেক বড় বড় প্রাণীর কঙ্কাল পড়েছিল। এখানে মার্লো সবাইকে জানায় যে এগুলো কংয়ের ফ্যামিলির কঙ্কাল, যাদের সেই লিজার্ডগুলো মেরে ফেলেছে। এখন যখন তারা সেই জায়গা দিয়ে পার হচ্ছিল তখন হঠাৎ তারা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। শব্দ শুনে সবাই দৌড়াতে শুরু করে এবং দ্রুত সেই কঙ্কালের পিছনে লুকিয়ে পড়ে। ঠিক তখনই একটা বড় লিজার্ড সেখানে চলে আসে, আর তাদের কাছাকাছি এসে সেই লিজার্ড একটা মানুষের কঙ্কাল মুখ থেকে বের করে ফেলে। সেই কঙ্কালের সঙ্গে লাগানো আর্মি ব্যাজের নাম দেখে জেমস বুঝতে পারে যে এটা সেই চ্যাপম্যান যাকে খুঁজতে ক্যাপ্টেন তাদের এখানে নিয়ে এসেছে। এখন যখন সেই লিজার্ড অন্যদিকে চলে যায় তখন সুযোগকে কাজে লাগিয়ে সবাই দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই লিজার্ড তাদের গন্ধ শুঁকে সেখানে পৌঁছে যায়, আর সে তাদের একজন জীবন সঙ্গীকে জীবন্ত গিলে ফেলে। এখন সবাই একসাথে সেই লিজার্ডের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু সেই লিজার্ড ধোয়ার ভিতরে লুকিয়ে পড়ে। তারা বুঝতে পারে যে এই লিজার্ড আবার তাদের উপরে আক্রমণ করবে, তাই আগে থেকে সেই লিজার্ডের আক্রমণের জন্য প্রস্তুত হয়ে বসে থাকে। আর যখন সেই লিজার্ড আবার তাদের উপরে আক্রমণ করতে আসে তখন একজন সোলজার সেই লিজার্ডের উপরে মেশিন গান দিয়ে অনেক গুলি চালায়, কিন্তু সেই গুলিতে লিজার্ডের তেমন ক্ষতি হয় না। এরপর সেই লিজার্ড তার জিহ্বা দিয়ে সেই সোলজারকে জীবন্ত গিলে ফেলে। এরপর লিজার্ডটি মেসনের পিছনে পড়ে যায়, কিন্তু মেসন বড় বড় কঙ্কালের মাঝখান দিয়ে দৌড়ে সেই লিজার্ডের হাত থেকে বেঁচে যায়। আর সেই সময় আগুন লাগার কারণে পয়জন গ্যাসের বম বিস্ফোরিত হয়ে যায়, যার ফলে চারদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অনেক বাদুড় চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু এখানে জেমস গ্যাস মাস্ক পরে ছুরি দিয়ে অনেক বাদুড়কে মেরে ফেলে। যখন তারা বাদুড়কে মারছিল তখন সুযোগকে কাজে লাগিয়ে লিজার্ড আবার তাদের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু এখানে একজন সোলজার ফায়ার গান দিয়ে সেই লিজার্ডের উপরে আগুন ছুটতে শুরু করে, যার ফলে সেই লিজার্ড আগুনে পড়ে মারা যায়। এখন লিজার্ড শেষ হয়ে যাওয়ার পরে সবাই আবার একত্রিত হয়। এরপর সবাই সিদ্ধান্ত নেয় যে এখন তাদের সেই আইল্যান্ড থেকে বের হয়ে নিজেদের জাহাজের দিকে যেতে হবে, কিন্তু ক্যাপ্টেন এখনো রাজি হয় না। সে বলে আমি আমার সঙ্গীকে খুঁজে বের করেই ছাড়বো। তখন জেমস সেই সোলজারের ব্যাচ দেখে ক্যাপ্টেনকে বলে যে সেই সোলজার মারা গেছে। এটা শুনে ক্যাপ্টেনের আর কোনো অজুহাত থাকে না, আর তখন ক্যাপ্টেন তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। কং তার অনেক সোলজারকে মেরে ফেলেছে, তাই সে কংকে মেরে তার সঙ্গীদের মৃত্যুর বদলা নেবে। তখন সবাই ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে যে যদি তুমি কংকে মেরে ফেলো তাহলে সেই লিজার্ডগুলো এসে আমাদের সবাইকে মেরে ফেলবে, কিন্তু ক্যাপ্টেন খুবই খারাপ মানুষ ছিল এবং সে কারো কথাই শুনতে চায় না। এরপর জেমস সিদ্ধান্ত নেয় যে আমরা ফিরে শিপের দিকে যাচ্ছি, আর তুমি যদি কংকে মারতে চাও তাহলে তুমি যেতে পারো। এখন সবাই আবার দুইটা গ্রুপে ভাগ হয়ে যায়, আর সোলজাররা না চাইলেও তাদের ক্যাপ্টেনের সঙ্গে যেতে হয়। অন্যদিকে জেমসের গ্রুপ জঙ্গলের ভেতর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তারা বুঝতে পারছিল না যে কিভাবে কোন দিকে যেতে হবে। তাই জেমস এবং মেসন সিদ্ধান্ত নেয় যে তারা দুজন সামনে থাকা পাহাড়ের উপরে উঠবে। সেখান থেকে পাহাড়ের চূড়া থেকে তারা দেখবে তাদের জাহাজ কোথায় আছে। এরপর তারা দুজন পাহাড়ে ওঠা শুরু করে। কিছুক্ষণ পরে তারা দুজন পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। সেখানে তারা তাদের কোনো শিপ দেখতে পায় না, কিন্তু ঠিক তখনই তাদের সামনে কং এসে দাঁড়ায়। কংকে দেখে তারা দুইজন কোনো নড়াচড়া না করে একদম স্ট্যাচুর মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তখন কং তাদের অনেক কাছে এসে তাদের দেখতে থাকে, আর মেসন সাহস করে নিজের হাত দিয়ে কংয়ের শরীর স্পর্শ করে, কিন্তু কং মেসনকে কিছুই করে না। এতে মেসন বুঝতে পারে যে কং মানুষকে মারতে চায় না। অন্যদিকে ক্যাপ্টেন তার সঙ্গীদের সঙ্গে মিলে কংয়ের জন্য একটা ফাঁদ তৈরি করে। সে নদীর পানিতে তেল ঢেলে নদীতে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে কং দ্রুত সেখানে চলে আসে, আর কং সেখানে পৌঁছানোর সাথে সাথেই ক্যাপ্টেন মাটির নিচে লাগানো ল্যান্ডমাইনগুলো ফাটিয়ে দেয়। এর ফলে কং আগুনে পুড়তে শুরু করে এবং আবারও ক্যাপ্টেন কংকে রাগিয়ে দেয়, কিন্তু এবার আগুনে পড়ে যাওয়ার কারণে কং অনেক দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। এখন ক্যাপ্টেন কংয়ের চারপাশে বম লাগিয়ে তাকে উড়িয়ে দিতে চায়, কিন্তু ক্যাপ্টেন কংকে বম দিয়ে উড়িয়ে দেওয়ার আগে সেখানে জেমস, মার্লো এবং মেসন এসে পৌঁছে যায়। এই তিনজন ক্যাপ্টেনকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর ক্যাপ্টেনকে বলে আমরা তোমাকে কংকে মারতে দেব না, কারণ কংকে মারা তোমার জীবনে সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু ক্যাপ্টেনের উপরে কারো কথার কোনো প্রভাব পড়ে না, আর ক্যাপ্টেন তার সোলজারকে বলে
বলে এদের সবাইকে মেরে ফেলো। কিন্তু এবার ক্যাপ্টেনের নিচের সোলজাররাই তার বিরুদ্ধে চলে যায়, কারণ তারাও বুঝে গেছে যে কং আমাদের শত্রু নয়, বরং আমাদের আসল শত্রু হলো মাটির নিচে লুকিয়ে থাকা লিজার্ডগুলো। ঠিক তখনই নদীর মাঝখান থেকে একটা বিশাল বড় লিজার্ড বের হয়ে আসে। এখানে মার্লো সবাইকে বলে এটাই সেই বড় লিজার্ড যেটা এতদিন মাটির নিচে ঘুমিয়েছিল। এখন সবাই সেই লিজার্ডকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন পালায় না, কারণ ক্যাপ্টেন এখন কংয়ের পাশাপাশি সেই লিজার্ডকেও মেরে ফেলতে চাইছিল। আর যখন ক্যাপ্টেন বোমের সঙ্গে লাগানো রিমোটে বাটনে চাপ দিতে যাচ্ছিল, ঠিক তখনই কং জ্ঞান ফিরে পায় আর নিজের হাত দিয়ে ক্যাপ্টেনকে সেখানেই পিষে মেরে ফেলে। এরপর কং এবং সেই লিজার্ডের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুজনে একে অপরের উপরে প্রচন্ড শক্তিতে আক্রমণ করতে থাকে। অন্যদিকে বাকি লোকেরা তাদের বোটের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেই লিজার্ড তাদের পেছনের দিকে ধাওয়া করতে শুরু করে। এখানে একজন সোলজার তার হাতে দুটি গ্রেনেড নিয়ে সেই লিজার্ডকে নিজের দিকে আক্রমণ করার জন্য ডাকতে থাকে। আসলে এই সোলজারের পরিকল্পনা ছিল যখনই সেই লিজার্ড তাকে খেতে শুরু করবে, তখন সে গ্রেনেড দিয়ে নিজের সঙ্গে সেই লিজার্ডকে উড়িয়ে দেবে। কিন্তু সেই লিজার্ড নিজের লেজ দিয়ে সোলজারটিকে অনেক দূরে ছুঁড়ে মেরে ফেলে। এরপর সেই লিজার্ড বাকি লোকদেরও পেছনে ধাওয়া করতে শুরু করে। আর যখন লিজার্ড তাদের মেরে ফেলতে চাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে উড়ে এসে কং একটা বড় পাথর নিয়ে সেই লিজার্ডের মাথায় ছুঁড়ে মারে। এখন সুযোগকে কাজে লাগিয়ে দিয়ে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে আবারও কং এবং লিজার্ডের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেই লিজার্ড কং এর ঘাড়ে আঘাত করে, কিন্তু কোনোভাবে কং সেই লিজার্ডের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকে সামনে থাকা পাহাড়ের দিকে আছড়ে ফেলে। কিন্তু সেই লিজার্ড হার মানার মতো ছিল না, সে আবারও কং এর উপরে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে মেসন পাহাড়ের একটা চূড়ায় দাঁড়িয়ে ফ্লেয়ার গান চালিয়ে দেয়, যাতে শিপে থাকা লোকেরা তাদের সিগন্যাল পেয়ে যায়। এদিকে কং এবং লিজার্ডের লড়াই চলতে থাকে। এখানে সেই লিজার্ড কংকে তুলে ফেলে একটা পূর্ণ শিপের উপরে আছড়ে মারে, যার ফলে কং ভয়ঙ্করভাবে চেনের মধ্যে আটকে পড়ে এবং নিজেকে সেই চেন থেকে মুক্ত করতে পারে না। এখন সেই লিজার্ড কংকে মেরে ফেলার জন্য এগিয়ে যায়, কিন্তু সে কংকে মারার আগে গ্রুপের একজন সদস্য মেশিন গান দিয়ে সেই লিজার্ডের উপরে গুলি চালাতে শুরু করে, যার ফলে সেই লিজার্ড অনেক রেগে যায় এবং কংকে ছেড়ে সেই সোলজারকে মারার জন্য এগিয়ে যায়। এখন যখন সেই লিজার্ড সেই সোলজারের অনেক কাছে চলে আসে, তখন মেসন ফ্লেয়ার গান দিয়ে গুলি করে সরাসরি সেই লিজার্ডের মাথায় আঘাত করে, যার ফলে সেই লিজার্ডের মনোযোগ মেসনের দিকে চলে যায়। অন্যদিকে কং পুরো শক্তি দিয়ে সেই চেনকে ভেঙে ফেলে। এরপর কং একটা চেনের সঙ্গে বাঁধা একটা ফ্যান দেখতে পায় এবং সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সে সেই চেনে বাঁধা ফ্যানটি সরাসরি লিজার্ডের দিকে ছুঁড়ে মারে, যার ফলে সেই ফ্যানটি লিজার্ডের পেটে গিয়ে ঢুকে যায় এবং সেই লিজার্ড মাটিতে পড়ে যায়। এরপর কং আবার সেই লিজার্ডটিকে তুলে সামনে থাকা পাথরের উপরে আছড়ে মারে, কিন্তু সেই লিজার্ড পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে মেসন পানিতে পড়ে যায় এবং ডুবে যেতে শুরু করে। কিন্তু মেসন পানিতে ডুবে যাওয়ার আগে কং দ্রুত পানির মধ্যে নিজের হাত ঢুকিয়ে মেসনকে বাঁচিয়ে ফেলে। ঠিক তখনই পেছন থেকে সেই লিজার্ড আবার কং এর উপরে আক্রমণ করে। এখন কং সেই লিজার্ডের সামনে আবার দুর্বল হয়ে পড়ে, কারণ এক হাতে মেসন থাকায় কং সেই লিজার্ডের সঙ্গে এক হাত দিয়ে লড়াই করছিল, আর সেই লিজার্ড সরাসরি কং এর সেই হাতটি খাওয়ার চেষ্টা করে। কিন্তু কং নিজের পুরো হাতটি সেই লিজার্ডের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপরে সে সেই লিজার্ডের পুরো জিহ্বা পুরোপুরি বাইরে এনে টেনে ছিঁড়ে ফেলে, যার ফলে শেষ পর্যন্ত সেই জায়ান্ট লিজার্ডটি মারা যায়। এখন কং খুব শান্তভাবে নিজের হাতের তালু খোলে এবং মেসনকে একপাশে রেখে দেয়। কিন্তু ঠিক তখনই মেসনের আবার জ্ঞান ফিরে আসে। মেসন জ্ঞান ফিরে পাওয়ার পরে কং পেছনে ঘুরে তাকায় এবং সে সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর সবাই বোটে উঠে ফিরে যেতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় যে কাউকে এই আইল্যান্ড সম্পর্কে কিছু জানাবে না, কারণ যদি গভর্নমেন্ট কং এর কথা জানতে পারে তাহলে তারা কংকে মেরে এক্সপেরিমেন্ট করবে। তাই এই আইল্যান্ড যেমন আছে ঠিক তেমনই থাকা উচিত। তারপরে তারা তাদের জাহাজে ওঠে এবং তারা সেখান থেকে চলে যায় এবং এভাবে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।